ওকে ভিউয়ার্স ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব ভিক্টোরিয়ান পিরিয়ড। আসলে ভিক্টোরিয়ান পিরিয়ডটা আলোচনা করার আগে ভিক্টোরিয়ান পিরিয়ডটা জানতে হবে। আসলে ভিক্টোরিয়ান পিরিয়ডের ডিউরেশন হলো 1832 সাল থেকে 1901 সাল পর্যন্ত। আর এই তোমার ভিক্টোরিয়ান পিরিয়ডকে বলা হয় 19th সেঞ্চুরি। ওকে, এবং ভিক্টোরিয়ান পিরিয়ডের কিছু গুরুত্বপূর্ণ তথ্য হলো ভিক্টোরিয়ান পিরিয়ডে তোমার 1850 সালে ওয়াটারলুর ঘটনা একটা আছে, এর প্রভাব পড়ছে। তারপরে এই সময়কে বলা হয় দ্য গোল্ডেন এজ অফ নোবেল, অর্থাৎ উপন্যাসের স্বর্ণযুগ বলা হয় গোল্ডেন তোমার ভিক্টোরিয়ান পিরিয়ডকে। আর ভিক্টোরিয়ান পিরিয়ডে 1860 সালে তোমার ভারতের নীল বিদ্রোহের ঘটনা এখানে একটু পাওয়া যায়। আর এখানে সবথেকে বেশি পাওয়া যায় এখানে কৃষিভিত্তিক সমাজ থেকে শিল্পভিত্তিক সমাজের একটা মানে একটা আসর পড়ছে বা একটা ইমপ্যাক্ট পড়ছে আর কি। আমরা এই নোবেলগুলো পড়লে এগুলো বিষয়ে আমরা খুঁজে পাবো। আর এখানে তোমার ভার্জিনিটি একটা বিষয় আছে, সেটাকে এখানে করা হয়, দেখা হয়। সো আমরা ভিক্টোরিয়ান পিরিয়ডের গুরুত্বপূর্ণ ৩ জন লেখকের দেখবো। সেটা হলো রবার্ট বার্নিং, আলবার্ট টেনিসন, আরেকটা বলবো ম্যাথিউস আর্নল্ড। আচ্ছা, আমরা এটাকে আমরা বার্ড নামে, অর্থাৎ বার্ড নামে আমরা করতে পারি, মনে রাখতে পারি। বিতে রবার্ট বার্নিং, এতে হচ্ছে তোমার ম্যাথিউ আর্নল্ডস অ্যারনল্ড, আর টিতে লর্ড আলফ্রেড ট্রেনিসন। ওকে, সো আমরা যেহেতু এটা পড়লাম, যেহেতু এটা প্রমিনেন্ট এবং এদের খুব গুরুত্বপূর্ণ ভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, সেহেতু আমরা এদের আমরা কাজকর্মগুলো দেখবো নাকি। সো আমরা রবার্ট বার্নিংয়ে দেখবো। আচ্ছা, রবার্ট বার্নিং মূলত একে বলা হয় বেশি অমরত্ব লাভ করেছে মূলত ড্রামাটিক মনোলগের জন্য। সো যদি বলা হয় ড্রামাটিক মনোলগ জন্য কে বিখ্যাত, বলতে হবে রবার্ট বার্নিং। তো রবার্ট বার্নিং কোন পিরিয়ডের? রবার্ট বার্নিং ভিক্টোরিয়ান পিরিয়ডের। তো রবার্ট বার্নিং একটা কোটেশন আছে, সবথেকে বড় কোটেশন। এই কোটেশনটা সবথেকে মনে রাখতে হবে, বিভিন্ন পরীক্ষায় চলে আসে। দ্য ইগনোরেন্ট ইজ নট সাইলেন্স বাট সাইন। ওকে, আর রবার্ট বার্নিংয়ের সাহিত্যকর্মগুলোর মধ্যে সে একটি বিখ্যাত, সেটা হলো ম্যান অ্যান্ড ওম্যান। এটা মূলত অমৃতিকা ছন্দে রচিত। যেমন বাংলা সাহিত্যের বাইকেল মধুসূদন দত্তের অমৃতিকা ছন্দে রচিত আছে, সেটাও ইংলিশ সাহিত্যের অমৃতিকা ছন্দে এই ম্যান অ্যান্ড ওম্যান লিখছে রবার্ট বার্নিং। আচ্ছা, রবার্ট বার্নিংয়ের একটা কবিতা আছে, সেটা হলো পেটুইট। এই পেটুইট মূলত ম্যান অ্যান্ড ওম্যান থেকে নিয়েছে আর কি। পেটুইট কবিতাটির মূল কাহিনীটা কি? মূল কাহিনীটা হলো এটা হলো কি, মানে একটা 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 সমাজে বা একটা দেশে যখন একটা পলিটিশিয়ান দেশপ্রেম, পলিটিশিয়ানের দেশপ্রেম থাকে, যদি তার মনে মনে দেশের তো প্রেম থাকে, দেশকে ভালোবাসে, যখন এটা ফিল করতে পারে, তখন দেখে যে তাদের দর্শক বা তাদের যে তাদের ভক্তগুলো আছে, তাকে সর্বোচ্চ আসরে নিয়ে যায়। তো সম্মানের সর্বোচ্চ আসর থাকে। দেখো, আমরা দেখি যে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা করে, এবং এমনও এমন তারা এমনভাবে অ্যাপ্রোচ দেখা যায়। এই সময় যদি নেতা যদি চায় যে আমাকে সূর্যটা এনে দাও, দর্শক সেটাও দিতে দ্বিধাবোধ করবে না, বলবে যে আর কি দেবো। মানে এতটাই তার জনপ্রিয়তা, এতটাই তাকে ভালোবাসে। অর্থাৎ এখানে মূলত দেশপ্রেমের একটা কাহিনী আর কি করছে, প্যাট্রিয়টিক দেশপ্রেমের। একটা নেতার যে ভালো দিক আছে এবং খারাপ দিক আছে, যখন যখন মানুষ তাকে ঘৃণা করে, তার মনের দিক থেকে ঘৃণা করে। এই যে প্যাট্রিয়ট, এটা। আর এখানে আছে গুরুত্বপূর্ণ হলো প্রমিস বাই টু ব্রাদার্স, এটা একটা ইম্পর্টেন্ট। আর আরেকটা ইম্পর্টেন্ট হলো রবি রবি বিন ইজরা, এখানে এটা পড়তে পারেন আপনার মাই লাস্ট ডাক্সেস। সো এটা একটা ইম্পর্টেন্ট। সো যেহেতু রবার্ট বার্নিং বললাম, রবার্ট বার্নিংয়ের বউ কিন্তু, অর্থাৎ তারা ওয়াইফও কিন্তু একজন কবি। তার ওয়াইফের নাম হলো এলিজাবেথ ব্যারেট বার্নিং। যেহেতু আমরা একে পড়লাম, তবে আমরা একেও একটু পড়ে ফেলি, তাহলে সুবিধা হবে। দুজনেই ভিক্টোরিয়ান পিরিয়ড আছে। এলিজাবেথ ব্যারেট বার্নিং। এলিজাবেথ ব্যারেট বার্নিংয়ের আমরা কিছু পর্যন্ত জাস্ট মূলত একটা পাবো, এটাই হাউ ডু আই লাভ দ্য থি, অর্থাৎ এই সনেটটা 43টা সনেট, এটাই লিখেছে মূলত। এই কাহিনী হলো কি, তার এই যে তার কী বলবো, হাজব্যান্ডকে নিয়ে আর কি, গভীরভাবে ভালোবাসা, প্রেম ভালোবাসা, কীভাবে তাদের ভালোবাসা হইলো না হলো, এতে বিভিন্ন কাহিনী লেগেছে। কাহিনীটা কী ছিল, মূল লাইনটা ছিল এরকম যে হাউ ডু আই লাভ ইউ আর কি, মানে কাহিনীটা আর কি। সো আমরা আরেকটা বললাম, তাই না? হ্যাঁ, রবার্ট এতে কি, বাট এতে আছে তোমার ম্যাথিউ অ্যারনল্ড। ম্যাথিউ অ্যারনল্ডে কিছু নাই, শুধু ওর একটা কোটেশন আছে, কোটেশনটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো যে ট্রুথ সাইড আপন দ্য লিপস
ড্রাইং ম্যান এটা বলবেন। আর দুইটা ইয়ে আছে, কবিতা আছে, ডোবার বিচ, ডোবার বিচ। এটা তো মূলত কি বলছে, মানে মানুষ তো সমুদ্র মানুষ সমুদ্র তীরে সৌন্দর্য, শান্ত সৌন্দর্য উপভোগ করে না, কারণ মানুষ ব্যস্ত থাকে তার নিজস্ব কাজকর্ম বা তাদের অন্ধ দাসত্ব রাজত্ব এগুলো তাদের ব্যস্ত থাকে। তাদের সমুদ্রের সৈকতে তাদের যে একটা নিজস্ব যে একটা সৌন্দর্য আছে সেটা মানুষেরা উপভোগ করার সময় পায় না, মানে সময় দিতে পারে না। তারা অন্ধ যুদ্ধ, অন্ধ অহংকার, অন্ধের পিছে তারা ইয়া করে, ছোটো ছোটো করে। কবি মূলত এটাকে বোঝাইছে ডোবার বিচ। ওকে। আর একটা বলছে কি, ইয়া দ্য স্কলারশিপ জিপসি। স্কলারশিপ বলতে এই যে তোমার যে নদীতে বা যে যাযাবররা যারা ঘোরাঘুরি করে তাদের জীবন কাহিনী। তারা মানে একটা স্কলার জিপসি কীভাবে মানে একটা মানুষের কীভাবে লাইভ লিড করে বা এই বিভিন্ন নিয়ে এটা আলোচনা করছে আর কি। আপনারা বিষয়টা ইয়ে করলে সাজলে বা অন্য কোথাও ভালোভাবে দেখতে পারবেন। যেহেতু সময় কম আমি একটু জাস্ট জিস্টে বলার চেষ্টা করছি, যদি ইম্পর্টেন্ট যেগুলো ইম্পর্টেন্ট আমি ওগুলো বলবো, ঠিক আছে? একটা ছিল কি আমরা ইয়ে বলছি এ পড়ছি না, আর টিতে আছে তোমার লর্ড আলফ্রেড টেনসন। আমরা লর্ড আলফ্রেড টেনসনটা পড়বো। এটা খুব গুরুত্বপূর্ণ কথা, লর্ড আলফ্রেড টেনসন সবথেকে গুরুত্বপূর্ণ। অর্থাৎ ভিক্টোরিয়ান পিরিয়ডের কয়েকটা গুরুত্বপূর্ণ কবি আছে, তার মধ্যে একটা হলো লর্ড আলফ্রেড টেনসন। তাহলে আমরা যদি বলি ভিক্টোরিয়ান পিরিয়ড শুরু হয়েছে কবে সালে, ভিক্টোরিয়ান পিরিয়ড শুরু হয়েছে 1832 সালে, শেষ হয়েছে 1901 সালে, এবং ভিক্টোরিয়ান পিরিয়ডকে বলা হয় 19th সেঞ্চুরি। ওকে। আর লর্ড আলফ্রেড টেনসন হল ভিক্টোরিয়ান পিরিয়ডের একজন কবি। ওকে। আচ্ছা, তার সাহিত্যকর্মগুলোর মধ্যে আছে ইন মেমোরি ইন মেমোরিয়াম। ইন মেমোরিয়ামের মূল কাহিনী কি? ইন মেমোরিয়ামের মূল কাহিনীটা হলো তার বন্ধু, বেস্ট ফ্রেন্ড, তারা একসাথে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় 4 বছর তার ভালো বন্ধুত্ব হয়, এবং তার অর্থাৎ লর্ড অফ টেনিসনের বোনের সাথে তার বন্ধুকে বিয়ে দেয়। তার বন্ধুর নাম ছিল অথর হেনরি হেলেম। তো হেলেমের সাথে যখন তার বোনের বিয়ে হয়, একটা সময় তার মারা যায়, তার বন্ধুটা মারা যায়, মৃত্যু হয়। মৃত্যুর পরে যদিও তাদের মধ্যে অনেক কমিউনিটি ছিল যে তারা অনেক সাহিত্যকর্ম করবে, অনেকভাবে তাদের ইংরেজি সাহিত্যটাকে আরও একটু ডেভেলপ করবে, কিন্তু এর মধ্যে তার বন্ধু মারা যায়, হেলেন। এবং যদিও তার বোন পরে আর অন্য জায়গায় বিয়ে হয়ে বাচ্চা-কাচ্চা হয়, কিন্তু তাবু যে তোমার লর্ড আলফ্রেড টেনিসন তার বন্ধুকে ভুলতে পারে না। একাকিত্ব ফিল করে। এই যে তার একাকিত্ব ফিল করা, তাকে মিসিং করা, এই বিষয়গুলোতে নিয়ে তার কবিতায় লিখেছে দ্য ইন মেমোরিয়াম। ওকে। আর টিথোনাস। এই টিথোনাস টা অনেক গুরুত্বপূর্ণ একটা তার সাহিত্যকর্ম। টিটোনাসের মূল কাহিনী কি? টিটোনাস মূলত একটা সুদর্শন ছেলে, সুঠাম ছেলে, দৃঢ় ছেলে। সো আর এখানে দেবী অর্ণা, নায়িকা, দেবী অর্ণা টিথোনাসকে পছন্দ করে এবং বলে যে, "বলো তুমি কী চাও?" তখন বলে যে, "আমাকে অমরত্ব।" সে অমরত্ব চায়। তাকে অমরত্ব দেয়, কিন্তু তার ভিতরে কোনো সেক্স বা তার ভিতরে যে যৌন লিপ্সা এটা থাকে না। সে থুতরে-বুড়ো হয়ে যায়। কিন্তু একটা সময় সে যদি শুধু সকালে তার ইয়ের সাথে দেখা হয়, আ অর্ণা দেবীর সাথে দেখা হয়। সে বলে যে তার যেটা তাকে বর করছিল, আশীর্বাদ দিয়েছিল যে আমি মরব না, সে সেটা তুলে নিতে বলে। কিন্তু আ আ দেবী যাদেরকে বর দেয় সেটা আসলে ফেরতযোগ্য না। মানে তারা ফেরত নেয় না। সো একটা পর্যায়ে সে বুঝতে পারে যে আসলে এরা মানুষের অমরত্ব না। মানে মূল কাহিনী কি? এর মূল কাহিনী হলো যে মানুষের ন্যাচারাল যে সিস্টেমটা আছে, মানুষ জন্মগ্রহণ করবে, বড় হবে, বিয়ে-শাদী করবে, বাচ্চা-কাচ্চা হবে, একটা সময় বুড়ো হবে, মরে যাবে। এটা মানুষের ন্যাচারাল একটা সিস্টেম। সো এই সিস্টেমের বাইরে মানুষ যেতে পারবে না, মানুষ অমরত্ব লাভ করা এর কল্পনা করতে পারবে না। এটাই মূলত বলা হয়েছে কবি এখানে বলছে। আর তার কবিতার মধ্যে আরেকটা আছে ইউলিসিস। গ্রিক ইউলিসিস পড়ার আগে আমাদের পড়তে হবে লেটাস লেটাস লেটার ডিটেলসে মূলত বলা আছে কি, এখানে মূলত বলেছে কবি লেটার ডিটেলসে ওই যে দীর্ঘদিন যুদ্ধ করার পরে সে জাহাজের মধ্যে আসতেছিল প্রায় 10 বছর মতো। তারা একটা ইয়েতে ওঠে, এটা দ্বীপের মধ্যে ওঠে। দ্বীপের মধ্যে ওঠে, ওখানে ইয়ে করে তারা লোটাস জাতীয় ফল, এক জাতীয় ফল, ওই ফলটা তারা খায়। খেয়ে তারা মানে একটা নেশার মধ্যে পড়ে যায়। তারা সাময়িক সময়ের জন্য তাদের মেধা লোপ পায়, তাদের স্মৃতিশক্তি একটু হয়, এবং তারা অন্য কাইন্ড অফ যে ড্রাগস এডিক্টের মধ্যে হয়ে যায়। তারা খুব ভালো ফিল করে, এবং তারা ফিল করতে পারে যে সমুদ্রের যে ঢেউয়ের যে এটা একটা মনে হচ্ছে একটা ছন্দ বা একটা মিউজিকের মতো তাদের কাজ করে, যার কারণে তারা
একটা ভালো ফিল করে এবং এটাই নিয়ে মূলত এখানে বলা হয়েছে যে মূল কাহিনী হলো এটা হলো যে তোমার মানুষ কর্মবিমুখ মানে অলস এটা এখানে প্রকাশ করছে আর কি। আর ইউলিসিসটা হলো গ্রিক বীর মানে যেহেতু বীর সেহেতু ইউলিসিস এটা কি এটা কর্মঠ মানে অর্থাৎ লোটাস লোটাস স্টারের একদম অপোজিট হচ্ছে তোমার ইউলিসিস। সো ইউলিসিসের মূল কাহিনী হলো যে তাদের কর্ম বা কর্মের মাধ্যমে তাদের মূল খুঁজে পায়, কী খুঁজে পায়? তাদের সার্থকতা খুঁজে পায়, তাদের অ্যাচিভমেন্ট খুঁজে পায়, হ্যাঁ? আর পরাজয় যারা কর্মঠ মানুষ তারা কখনোই পরাজয় গ্রহণ করবে না। এটা মূলত এটা প্রকাশ করেছে। আর এখানে লোকাস লোকাসলি হিল এটা মূলত লর্ড আলফ্রেড টেনিসনের গার্লফ্রেন্ড আর কি। তার নাম হলো এমি। সো সে এমিকে খুব ভালোবাসতো, কিন্তু একটা সময় পর তাদের এমিকে অন্য জায়গায় বিয়ে দেয়, কারণ সে কারণ কিন্তু লেখক, এর তো কোনো টাকা পয়সা নেই, এ চাইলেও কোনো কিছু করতে পারবে না। সো প্রত্যেকটা বাবা মাই চাবে যে তার মেয়েকে একটা স্টাবলিশ ছেলের কাছে বিয়ে দেবে। সেই সূত্র ধরে এমিকে অন্য জায়গায় বিয়ে দেয় এবং লর্ড আলফ্রেড টেনিসন এই যে লোকাস হিলিকে নিয়ে তিনি একটা কবিতা লেখে এবং যে কবিতাটা তিনি তার হাজব্যান্ডকে অর্থাৎ এই এমির যে বিয়ে হয়েছে হাজব্যান্ডকে বিভিন্নভাবে বিদ্রূপ বা বিভিন্নভাবে কটাক্ষ করে তাকে ইয়ে করে পানিশমেন্ট করে এবং পানিশমেন্ট করে এবং তারা এটা নিয়েই আর কি লিখছে। সে বলছে যে সে যতই খারাপ হোক, যতই ভালো হোক, মানে যতই নেশাগ্রস্ত হোক, যতই ইয়া তারপরেও তার টাকা পয়সার কারণে সে সব কিছু ঢেকে যায়, তার খারাপ কাজগুলো ঢেকে দেয় একমাত্র টাকা পয়সার কারণে। সো এটা মূলত প্রকাশ করছে আর কি। সো এখানে কয়েকটা কোটেশন আছে, সেটা হলো এরকম যে নলেজ কাম বাট উইজডম লিনার্স, অর্থাৎ মানে জ্ঞান আসে দেরিতে আর জ্ঞান আসে দ্রুত এবং বুদ্ধি আসে দেরিতে, এটা মূলত বোঝাইছে। আর একটা হলো তোমার মথার ডি অথার্স এটা বলছে যেমন আসছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, মূলত এটাই কাহিনী এখানে পড়েছে। সো আমরা লর্ড অফ ট্রেন্সটা বুঝলাম। এখন সবথেকে গুরুত্বপূর্ণ হলো ভিক্টোরিয়ান পিরিয়ডের আরেকটা গুরুত্বপূর্ণ রাইটার হলো সেটা হলো চার্লস ডিকেন্স। চার্লস ডিকেন্সের মূল কাহিনী কি? চার্লস ডিকেন্স লিখেছিল দ্য গ্রেট এক্সপেকটেশন। হ্যাঁ, গ্রেট এক্সপেকটেশন এখানে বলছে এই মানে পিপ এবং স্টারলা দুই, মানে পিপ হলো একটা ছেলে, স্টার একটা মেয়ে, এদের একটা ইয়ে হয়, এদের বিয়ে হয়। কিন্তু এর কিছু কাহিনী আসলো, কাহিনী কি পেপ তো প্রথম দিকে পড়াশোনা করেনি, কিন্তু এই স্টারলার বাবা ছিল ম্যাথুইস, হ্যাঁ, ম্যাকওয়েসকে বলছিল যে মানে ম্যাগস খুব আসামি ছিল, খারাপ লোক ছিল, কিন্তু পিপ তাকে কেক বা বিভিন্ন ধরনের ইয়া করে নাকি তাকে ছাড় নিয়ে আসে, যার কারণে ম্যাগুইস তাকে টাকা পয়সা দেয়, তাকে পড়াশোনা করায়। যদিও পিপ ভাবছিল যে না আমাকে টাকা পয়সা দিচ্ছে মনে হয় কী বলে মিসেস হেমিশাম, হ্যাঁ, এই ভাবছিল যে হেমিশাম আমার টাকা পয়সা দিচ্ছে পড়াশোনা করার জন্য। আর স্টেলা কিন্তু শুরুর দিকে তাকে পাত্তা দেয়নি, কারণ সে অনেক বড়লোক, অনেক সুন্দর অধিকারী, যার কারণে পিপকে পাত্তা দেয়নি। কিন্তু পিপ ভাবছিল যে যদি আমি পড়াশোনা করি ভালোভাবে তাহলে হয়তো স্টেলা আমাকে পাত্তা দেবে। তখন এই জন্য ওই পড়াশোনা শুরু করে দেয়, মানে এস্টাবলিশ হয় জন্য পড়াশোনা করে। আর টাকা পয়সা কিন্তু সত্যিকারের টাকা পয়সা দেয় ওই ম্যাক ওয়াইজ। আর তারপরে একটা সময় বুঝতে পারে যে না টাকা পয়সা ম্যাকওয়েসই দিচ্ছে। আর এই তার এর মাঝখানে স্টেলার অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। আর এদিকে বৃদ্ধি নামে একটা মেয়ে তাকে পিপকে পছন্দ করতো, কিন্তু পিপ তাকে ভালো লাগতো না, কারণ পিপ স্টেলাকে ভালো লাগতো। যখন স্টেলার অন্য জায়গায় বিয়ে হয়ে যায় তখন আবার সে যায় তোমার আহ, ইংল্যান্ডে যায়, যে পড়াশোনা করে। একটা সময় পিপেরও বিয়ে হয়ে যায়, সরি বৃদ্ধিও বিয়ে হয়ে যায়। তারপরে স্টেলা উম, একটা সময় তার হাজব্যান্ড মারা যায়। আহ, শেষে পিপ স্টেলাকে বিয়ে করে। সো এইভাবে এটা কাহিনী গেট এক্সপেকটেশন, মানে তার এক্সপেকটেশন যেটা ছিল, মানে ওর এক্সপেকটেশন ছিল স্টেলাকে বিয়ে করার, সে ফাইনালি সে স্টেলাকে বিয়ে করেছে, এটাই গ্রেট এক্সপেকটেশন। আচ্ছা, আর অলিভার সুইটটা মূলত মানে মানুষ মানে সোনার চোখে মুখে নিয়ে জন্মগ্রহণ করলেও তার শেষ পর্যন্ত ছিল অন্যরকম একটা কাহিনী ছিল। সো মূলত তার একটা এতিমখানায় তার জীবন কাটায়, অর্থাৎ এই যে অলিভার যে লাইফ স্টাইলটা, এটাকে এখানে আলোকপাত করা হয়েছে আর কি বিভিন্ন। তারপরে দেওয়া হয়েছে যে এ টেল অফ টু লিডি টু টু সরি এ টেল অফ টু সিটিস, মানে একটা লেজে দুইটা দেশ আর কি। সো একটা ইউরোপ, একটা হলো ফরাসি, মানে ফরাসি বিপ্লবের একটা কাহিনী এখানে করেছে আর কি। প্যারিস এবং লন্ডনের পটভূমি কেন্দ্র রচিত হয়েছে। সো
আর এখানে আপনারা পড়বেন, এখানে সবথেকে গুরুত্বপূর্ণ হলো কি হার্ড টাইম। এটা কিন্তু মানে এখানে মূল কাহিনী কি? এখানে মূল কাহিনী হলো যে মানে জীবনের জীবন শুধু ফ্যাক্ট না। ফ্যাক্ট বলতে কি, যেমন এখানে ২ টা মিস্টার গ্যানেটের মেয়ে এসে লুকাসিয়া, এবং লুকাসিয়াকে একটা বৃদ্ধকে বিয়ে করতে বলে। মানে মিস্টার গ্যানেট তার মেয়ে লুসিয়াকে একটা বৃদ্ধ লোককে বিয়ে করতে, কেন বিয়ে করতে বলে? বিয়ে করতে বলে মূলত তার টাকা পয়সা আছে, এবং লুসিয়া কাছে থেকে তাকে বিয়ে করে তার ভাই মাউসেও তার অটো তার কর্মসংস্থান হবে, সেও এস্টাবলিশ হবে। কিন্তু লুসিয়া বিয়া এর সাথে লুসিয়া বিয়ে করলেও শেষ পর্যন্ত লুসিয়া তার সাথে থাকতে পারে না, কারণ তার মেন্টালিটি আর বাউন্ডারি মেন্টালিটি সেম না। সে একটা সময় সে চলে আসে। আগে এটা নিয়ে আর কি তার কাহিনী কি হার্ড টাইমস। ওকে, সো এইখানেই আপনারা এটাই পড়তে পারেন, এর বাইরে কিছু পড়ার প্রয়োজন নেই। সো এখানে নট বার্নিং হার্ট পড়ছি, এটা পড়ছি। সো ও এখানে আরেকটা আছে যে ডাব্লুমে ম্যাকফিস থ্যাকার আর কি, উইলিয়াম ম্যাকফিস থ্যাকার। উইলিয়াম ম্যাকফিস থ্যাকারের মূল কাহিনী, মূল একটা সাহিত্যকর্ম, সেটা হলো ভ্যানিটির ফায়ার। তো ভ্যানিটির ফায়ারের উপন্যাসে কোনো নায়ক নেই। এই উপন্যাসে কোনো নায়ক নেই, তবে এই উপন্যাসের নায়িকা আছে কটা, এমিলিয়া এমিলিয়া এবং বেকি। এমিলিয়া হলো খুব ধনী ঘরের মেয়ে, হ্যাঁ, আর বেকি হলো খুব গরিব ঘরের মেয়ে। কিন্তু বেকি লোভী, মানে গরিব হলে একটা লোভী। ওর সবসময় ভালো টাকা পয়সা বা উচ্চবিত্ত ভালো ভালো ছেলে যার টাকা পয়সা আছে, অর্থাৎ অনেক কাইন্ড অফ একটা বাজে মেয়ে আর কি। আর এমিলি ধনী ঘরের পরিবার হলে, এবং সে অনেক ভদ্র, এবং দুজনের জীবনের মধ্যে অনেক চড়াই উতরাই হয়, আপনারা এটা পড়লে ভালো বুঝতে পারবেন। সো এটা ভ্যানিটি ফায়ারটা খুব ইম্পর্ট্যান্ট। আর এখানে একটা কোটেশন আছে, কোটেশনটা এরকম: জীবন হলো দর্পণের মতো, যদি তুমি কঠিনভাবে দেখো তাহলে সেটা কঠিন, আর যদি তুমি সেটা ভালোভাবে দেখো তাহলে সেটা ভালো সহজ আর কি, এটাই বলছে। আমরা শার্লট বন্টি আর ওর বন্টি পরিবারের তোমার ৩ জন এর ৩ ভাই, ৩ জন বোন আছে, তার মধ্যে ২ জন বিখ্যাত কবি। একটা শার্লট বন্টি, একটা হচ্ছে এমিলি বন্টি। শার্লট বন্টি এটা সাহিত্যকর্ম আছে, সেটা হলো কি, সেটা হলো যে জেইন এয়ারের কাহিনিটা আসলে আমার এখন মনে নেই। আর একটা প্রফেসর আছে। আর এমিলি বন্টিনি তোমার হচ্ছে ওয়াইটিং হাইট, ওদের হাইট আর কি, এটা বিশেষ ছিল ওয়ারি হাইট এমিলি বন্টিনি। সো জর্জ ইলিয়টের আমরা একটা উক্তি জানি, ইট ডোন্ট জাস্ট এ বুক বাই এ কভার, ওকে। সো ইট জর্জ ইলিয়টের এটা আপনার পড়বেন, কোটেশন পড়বেন। আর একটা বিখ্যাত নোবেল আছে অ্যাডাম বেথ, এটা পড়বেন। আর এদিকে পড়বেন রবার্ট বার্নি, তো পড়ছি আমরা, রবার্ট বেরেট বার্নিং পড়ছি। থমাস হার্ডি মোটামুটি, থমাস হার্ডি তো একটাই বিশেষ আসলো, সেটা হলো দ্য রিটার্ন অফ নিউ নেটিভ। এটা পড়ে নেবেন, এটা একটু ইম্পর্টেন্ট। আর মিওর অফ কেস্ট্রে ব্রিজ, এটা পড়বেন আর কি। ও আর এখানে আমার সাথে ভালো লাগছে এই যে লি টলস্টয়ের ৩টা নোবেল আছে, তার মধ্যে একটা হলো ওয়ার অ্যান্ড পেস, চাইল্ডহুড অ্যান্ড ক্যারিয়ানা। আচ্ছা, অ্যাল ক্যারিয়ানা মূলত এটা পরকীয় কাহিনী নিয়ে অ্যাল ক্যারিয়ানা গঠিত হয়েছে। আর ওয়ার অ্যান্ড পিস মানে শান্তি যুদ্ধ, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কী হয়েছিল, একদিকে যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ না, এটা একটা যুদ্ধ ছিল, ওয়াটারলু যুদ্ধ, মানে ওয়াটারলু যুদ্ধ। সো নেপোলিয়ন বেনাপোল ছিল তো, ওয়াটারলু যুদ্ধ রুশের। সো এই সময় মানুষের যুদ্ধ করতো মানুষের, আর অন্যদিকে প্রেমের শান্তি, মানে এইটা কাহিনী নিয়ে আর কি ওয়ার অ্যান্ড পিস চাইল্ডহুড। সো এটুকু পড়বেন, এটা 3টা পড়লে এনাফ। এটা 3টা পড়বেন, বেশি পড়তে দরকার নেই। আর এখানে পড়বেন তোমার এখানে কিন্তু লেই টলস্টয় কিন্তু রাশিয়ার কবি, কিন্তু এটা মাথায় রাখতে হবে। আর কার্ল মার্কস কার্ল মার্কস ডাচ ক্যাপিটাল লিখছে, এটা ইম্পর্টেন্ট। আর ইগার অ্যালান পো ইম্পর্টেন্ট, এটা মূলত ছোটো কবি, মূলত ছোটো গল্প হিসেবে বিখ্যাত। আর জন স্টার মিল দ্য ওয়ান লিবারেটি, আল্টিলিয়ার আল্টিলিটারিজম, এটা পড়বেন, বেশি করে দরকার নেই। আর স্যামুয়েল ব্যাটলার হচ্ছে চাচা আপন জীবন বাঁচা লিখছিল। সো দ্য ওয়ে অফ দ্য ফ্লাশ আর 11 এটা পড়বেন আর কি। আর আপনারা বেশি পদ দেওয়া এই যে অস্কার ওয়াইল্ডের জাস্ট পড়বেন, যে এখানে আইরিশ কবি। আর আইডেল হাজব্যান্ড বলবেন। আর আমরা জানি যে ম্যাক্স গোরকি তোমার লিখেছে এই মাদার, এটা পরীক্ষা আসে মাঝে মাঝে। আর এদিকে লিখবেন জাতীয় কবি, আমি এখানে একটা কবিতা লিখছিলাম, এই যে উইথম্যান ওয়াল্ট হুইটম্যানের একটা কবিতা, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন দিয়ে তিনি নিজেই গান
বলে ঘাস খেয়ে বাঁচে আমেরিকার জাতীয় কবি ওয়েডসম্যান। মানে কি ও মাই কবি তার একটা কবি। আর কি নিজে গান মানে সং অফ মাইসেলফ। আর ঘাস খেয়ে বাঁচে লিভস অফ গ্রাস। এটা খুব ইম্পর্টেন্ট না, বাট এখানে জাতীয় কবি এটা ইম্পর্টেন্ট কিছু না। আর আরেক কথা ইম্পর্টেন্ট সো আপনারা এই পর্যন্ত করবেন। আর এখানে মানে এই যে চার্লস ডারউইন এটা পড়ে দরকার নেই, অরিজিনাল স্পেস আপনি জানেন। সো এই পর্যন্তই আপনারা ভিক্টোরিয়ান পিরিয়ড এই পর্যন্তই পড়বেন। সো টাটা, বাই বাই।